ব্যাংকে বাড়ছে আমানত, বিনিয়োগের জায়গা না থাকায় বেশি সুদে আকৃষ্ট হচ্ছে মানুষ। অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত, শঙ্কা বিশ্লেষকদের। স্বর্ণের দামে নতুন রেকর্ড, বিশ্ববাজারে প্রতি আউন্স ছাড়িয়েছে $4,600। দেশে প্রতি ভরি বিক্রি হচ্ছে সর্বোচ্চ $2,32,000 টাকায়। রংপুরে পানির দরে মিলছে আলু, পুরানো বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা কেজিতে। ব্যাপক লোকসানের মুখে কৃষক ও হিমাগার মালিক, ফলন বেশি হয় এমন পরিস্থিতি, দাবি সংশ্লিষ্টদের। ঘন কুয়াশায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের বোরো আবাদ, অঙ্কুরিত হচ্ছে না বীজ, লক্ষ্যমাত্রা অর্জনের শঙ্কা। অন্য এলাকা থেকে চারা এনে রোপণের পরামর্শ। এবং নতুন দিগন্তে সৌদি আবাসন খাত, বিলাসবহুল প্রকল্পে $10 বিলিয়ন বিনিয়োগ ট্রাম্প অর্গানাইজেশনের। ইরানের সঙ্গে বাণিজ্য করলে 25% শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফরহাদুর রহমান। শিল্পে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকে বাড়ছে অলস টাকার চাপ। বিনিয়োগের জায়গা না থাকায় এখন দীর্ঘমেয়াদী স্কিমে আমানত সংগ্রহ করছে। এমন পরিস্থিতি একদিকে ব্যাংকে মানুষের আস্থার আভাস দিলেও ভবিষ্যতের জন্য শঙ্কার বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। তেলিয়া সুলতানের রিপোর্ট। 2025 সালে ব্যাংকের বাইরে মুদ্রার পরিমাণ ছিল 2,96,000 কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় 2,74,000 কোটি টাকায়। অর্থাৎ বালিশের নিচ থেকে মানুষ এখন টাকা বের করে রাখছেন ব্যাংকে। পুঁজিবাজারের অস্থিরতায় আর ট্রেজারি বন্ডে মুনাফার হার আগের তুলনায় কমেছে। ফলে মূল্যস্ফীতির চড়া দাম দিতে গিয়ে ব্যাংকের বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। বাংলাদেশ ব্যাংকের মতে কিছু ব্যাংকে আমানতকারীদের আস্থা কমলেও ব্যাংক খাতের উপর আস্থা রাখছে মানুষ। বিগত কোয়ার্টারের সাথে পরবর্তী কোয়ার্টার কম্পেয়ার করে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ 10% গ্রোথ দেখা গিয়েছে। আপনি বলতে পারেন অনাস্থা সৃষ্টি হয়েছে কতিপয় ব্যাংকের উপর, কিন্তু টোটাল ব্যাংকিং সেক্টরের উপর মানুষের অনাস্থা এসেছে, এটা আমি স্বীকার করি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024 সালের ডিসেম্বর শেষে ব্যাংকে উদ্বৃত্ত ছিল 2,15,000 কোটি টাকা। 25 সালের জুনে বেড়েছে 2,65,000 কোটি টাকায়। অক্টোবর থেকে 3 মাসে আমানত বেড়েছে 37,000 কোটি টাকা। কিন্তু এই টাকার পাহাড়ে খুশি হতে পারছে না ব্যাংকগুলো, কারণ শিল্প বা উৎপাদনশীলের মতো উপযুক্ত বিনিয়োগ খাতের অভাবে বিপুল পরিমাণে এই টাকার প্রবাহ ও গতিশীলতা নেই। ফলে অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। যে লিকুইডিটিটা যদি আমরা ব্যবহার করতে না পারি তাহলে তো ব্যাংক পড়ে থাকছে, এবং সেটা কিন্তু দায়। তার কারণ তার উপরে আবার আমানতকারীদেরকে সুদ দিতে হচ্ছে। এই রকমের উচ্চ তারল্য সেটা কিন্তু ব্যাংকের জন্য একটা বিপদ তৈরি করবে। মুদ্রানীতি যেটা আসছে, তো সেটাকে নমনীয় হতে হবে, এবং এটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের চাহিদা যদি না বাড়াতে পারি আমরা, তাহলে তখন এই অর্থনীতির জন্য সেটা বিপদ ডেকে আনবে, এবং একই সঙ্গে ব্যাংকও কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়বে। সুতরাং এই অবস্থায় আমি মনে করি যে বাংলাদেশ খুব একটা ক্রিটিক্যাল জাংচারে আছে, এবং ব্যাংকিং খাতের জন্য কিন্তু এটা অশনি সংকট হয়ে আসতে পারে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অর্থবছরের শুরু থেকেই বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 7%-এর নিচে। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। জনাব আশরাফ আহমেদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে দেখছিলাম ব্যাংকে আমানত বাড়ছে, পাশাপাশি অলস টাকার পরিমাণও বাড়ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? দেখুন, আমাদের যখন আমাদের টোটাল মানি সাপ্লাই, যেটাকে আমরা বলি যে M2, এটা প্রত্যেক বছরই আসলে রেমিটেন্স, এক্সপোর্ট এই এবং বাইরে থেকে সরকারি যে ঋণ নেন, মোটামুটি এই 3টা মেজর কারণে কিন্তু মানি সাপ্লাই বেড়ে যায় আমাদের। সো মানি সাপ্লাই বাড়লে তখন আসলে ব্যাংকের ডিপোজিট বাড়ে। কিন্তু অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু মোটামুটি 50% অফ দ্য ব্যাংকস, মানে যারা 50% লোন যারা দেন, এই ব্যাংকগুলো মোটামুটি ক্যাপিটাল শর্টফলের কারণে কিন্তু নতুন করে লোন দিতে পারছেন না। ফলে সিস্টেমে যেটা হচ্ছে যে ঋণের প্রবৃদ্ধি খুব একটা হচ্ছে না, 6-7% লেভেলে আছে, কিন্তু ডিপোজিট কিন্তু 10-11% লেভেলে চলে যাচ্ছে। তো এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ব্যাংকিং সিস্টেমে যদি যখন দেখবেন, তখন ওখানে দেখবেন যে আপনার আমাদের ডিপোজিটের একটা টোটাল ডিপোজিটের একটা গ্রোথ হচ্ছে, কিন্তু আবার একটা অন্য সাইডে অলস ডিপোজিটও কিছুটা বেড়ে যাচ্ছে। এটার কারণটা যেমন একদিকে যেমন কিছু ব্যাংক লোন দিতে পারছেন না, বাকি ব্যাংকগুলোরও কিন্তু একটা ক্যাপিটালের রেস্ট্রিকশন আছে।
তাদের পক্ষেও খুব ভালো ভালো উদ্যোক্তাদেরকে লোন দেওয়াটাও একটু ডিফিকাল্ট, কারণ 15% সুদের কারণে 14-15% সুদের কারণে কিন্তু আসলে লোনের ডিমান্ডও কমে গেছে। এই বিষয়টি আসলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা নাকি সংকট পান ওনারা কোথাও দেখতে পান অর্থনীতিতে? না, মানে ডিপোজিটের গ্রোথটা আসলে ব্যাংকের আস্থার ব্যাপার না। ডিপোজিটের গ্রোথটা যেহেতু টোটাল সিস্টেমে মানি সাপ্লাই বাড়লে সেটা কোনো না কোনো ভাবে আসলে টোটাল লায়াবিলিটি বাড়ে, মানে টোটাল ডিপোজিটস বাড়ে। কিন্তু আস্থার ব্যাপারটা অন্যদিকে যদি আমি বলি যে বিনিয়োগ পরিস্থিতির সাথে কিন্তু আমাদের লোনের প্রবৃদ্ধির ডিমান্ড এবং সাপ্লাই দুটোই কনস্ট্যান্ট হয়ে আছে। এই কারণে কিন্তু আমরা দেখছি যে মানে কি বলে অতিরিক্ত তারল্য যেটা আনইউজড লিকুইডিটি, সেটার পরিমাণ বাড়ছে। ঋণের প্রবৃদ্ধির কথা আপনি বলছিলেন, এই যে আসলে 6.5-7% পর্যন্ত আছে, এটা কি আসলে আমাদের অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে কিনা আপনার কাছে কি মনে হয়? এটা আসলে আমাদের জন্য একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, কারণ আপনি যদি আমাদের গত 30 বছরের ট্র্যাক রেকর্ড দেখেন, আমাদের ঋণের প্রবৃদ্ধি ইউজুয়ালি হয় 10-15% প্রয়োজন হয় স্বাভাবিক গতিতে। সেটা মোটামুটি যখন 6-7% নেমে আসে, এটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে নতুন করে ইনভেস্টমেন্টের জন্য খুব বড় ধরনের একটা শঙ্কা তৈরি হয়েছে, যে কারণে এটা মোটামুটি আমাদের যে এভারেজ যেটা থাকে ইউজুয়াল, তার মোটামুটি 50% লেভেলে নেমে আসছে। আচ্ছা, এই যে বিনিয়োগকারীদের আপনি অনাগ্রহ দেখছেন, আসলে তার পাশাপাশি উদ্যোক্তাদের কথা বলছিলেন, আসলে এই অর্থের এই চালান, অর্থের যে সংস্থান হচ্ছে কিন্তু আসলে তারল্যটা বাড়ছে না, সেক্ষেত্রে বিনিয়োগকারী যারা আছেন কিংবা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে আরেকটু রক্ষণশীল হওয়া উচিত কি আপনার মনে হয়? তারা কিন্তু অলরেডি খুব রক্ষণশীল একটা স্ট্যান্সে আছেন, কারণ অধিকাংশ উদ্যোক্তাদের সাথে যাদের সাথে আমরা কথা বলছি তারাই আসলে যে সারপ্লাসটা ক্রিয়েটেড হচ্ছে ইকোনমিতে, তাদের ব্যবসায়ে, সেটা আসলে ব্যবহার করতে বাধ্য হচ্ছে না। তাদের যে ইন্ডিভিজুয়াল তাদের যে লোনগুলো আছে, ঋণের পরিমাণ কমাতে, কারণ এটা কমাতে না পারলে দুটো জিনিস হচ্ছে। এক নাম্বার হচ্ছে যেহেতু ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, সেই ক্ষেত্রে নতুন করে ইনভেস্টমেন্ট ওখানে দরকার হচ্ছে। সেকেন্ড যে জিনিসটা দরকার হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেটের পরিমাণটা যেহেতু 14-15% লেভেলে চলে গেছে, সেটা কমিয়ে না আনলে আসলে ইন্টারেস্ট সার্ভিস করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কর্মসংস্থান এবং আমাদের সামগ্রিক উৎপাদনের উপর প্রভাব পড়তে পারে? জি, ইউজুয়ালি আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, যেটাতে আমরা এখন আছি, গত 2 বছর ধরেই আছি, এটার ডাইরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট বাড়ে, কারণ বিনিয়োগ কমে আসে। বিনিয়োগ কমলে নতুন করে এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হয় না, কর্মসংস্থান তৈরি হয় না, এবং ফলে যেটা হয় যে কর্মসংস্থান কিংবা বেকারত্ব বেড়ে যায়। আমাদের কিন্তু যেটা মনে রাখতে হবে যে আমাদের কিন্তু 2-3% প্রতি বছর আমাদের যে কর্মক্ষম মানুষের সংখ্যা, আমাদের টোটাল লেবার ফোর্স, সেটা কিন্তু 2-3% বাড়ে। ফলে 2-3% যদি আপনার নতুন কর্মসংস্থান তৈরি না হয়, তাহলে আনএমপ্লয়মেন্ট কিংবা বেকারত্ব বাড়তে বাধ্য। একেবারেই শেষ দিকে আলোচনা চলে এসেছি, একটু যদি বলেন মূল্যস্ফীতির যে হার আমাদের, পাশাপাশি ব্যাংকের যে উচ্চ সুদের যে পরিমাণ, সেটি কি আসলে আমানতকারীদের জন্য আলাদা শঙ্কা তৈরি করে কিনা? এই মুহূর্তে আপনি যদি দেখেন যে আমাদের এভারেজ ইনফ্লেশন 8.5% লেভেলে, এবং আপনার যদি এভারেজ ডিপোজিট দেখি কিংবা যদি হাইয়েস্ট ডিপোজিট লেভেলও দেখি, সেটাও কিন্তু খুব বেশি হলে আপনার এভারেজে গিয়ে বোধহয় 9% লেভেলে আছে। সো এটাও যে আপনার ডিপোজিটাররাও যে খুব ভালো অবস্থানে আছেন এখনো, সেটা কিন্তু না। কারণ আপনি যদি দেখেন যে ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্টের পরে নেট এফেক্টিভ ইন্টারেস্ট রেট কিন্তু 1-1.5%-এর ভিতরে থাকছে। ফলে বিনিয়োগকারীদের জন্য লং টার্মে বিনিয়োগ হিসেবে যে সুদ আদায়ী যে সমস্ত ইনভেস্টমেন্টস, সেখানে বিনিয়োগ করাটা যে খুব ভালো কিংবা স্বস্তিদায়ক তাও কিন্তু না। অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে এই বিষয়ে হয়তো বা আবারও আলোচনা করার সুযোগ পাবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ব্যাংকে অলস তারল্য নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডিসিসিআই এর সাবেক সভাপতি আশরাফ আহমেদ। দেশের বাজারে এবার ভরিতে 4,000 টাকার বেশি বাড়ল এক ভরি স্বর্ণের দাম। 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে 2,32,055 টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বিশ্ববাজারেও প্রতি আউন্সের দাম প্রথমবারের মতো ছুঁয়েছে $4,600।
দেশের বাজারে নতুন রেকর্ড গড়ল মূল্যবান ধাতু স্বর্ণের দাম। সোমবার ভরিতে 4,199 টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস। এতে মঙ্গলবার থেকে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় 2,32,055 টাকায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট স্বর্ণের দাম বেড়ে 2,21,449 টাকা, 18 ক্যারেট স্বর্ণের দাম 1,89,890 টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে 1,56,881 টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে বাজস। শুধু দেশে নয়, বিশ্ববাজারেও রেকর্ড ছুঁয়েছে স্বর্ণমূল্য। সোমবার স্বর্ণের দাম আউন্স প্রতি 2% বেড়ে সর্বকালের সর্বোচ্চ $4,600 পার হয়ে যায়। মঙ্গলবার তা কিছুটা কমে নামে $4,598। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ফৌজদারি তদন্তের ফলে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম স্বর্ণের দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেশের বাজারে সরবরাহ বাড়ায় ভারত থেকে পেঁয়াজের আমদানি কমেছে। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, দেশি পেঁয়াজের ভরা মৌসুম বর্তমানে প্রতিদিনই কিন্তু হিলি স্থল বন্দরে দিয়ে যে পেঁয়াজ আমদানি হতো সে পেঁয়াজ কিন্তু অনেকটা কম আসছে দেশি পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে। দেশি পেঁয়াজ আগে যেখানে প্রতিদিন আমদানি হতো সেই তুলনায় অনেক কম আমদানি হয়ে প্রতিদিন 2, 4, 5, 6 ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। তাছাড়া দেশি পেঁয়াজের যে মুড়ি কাটা পেঁয়াজ সেটা কিন্তু পর্যাপ্ত সরবরাহ প্রতিদিনই বাড়ছে এবং দেশি পেঁয়াজের দামটা যদি বলি আজকের বাজার চলতেছে 40 থেকে 42 টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে প্রায় 50 টাকা। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি ব্যবসায়ীরা বলছেন যেহেতু মুড়ি কাটা পেঁয়াজের ভরা মৌসুম প্রতিদিন এই গৃহস্থরা পেঁয়াজ বাজারে আনছেন, পেঁয়াজের সরবরাহ বাড়ছে, পেঁয়াজের দামও কমছে। 2 দিন আগে 50 টাকার উপরে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হতো, সেই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে যেহেতু 40 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, খুচরা 42 টাকা। তবে আমদানিকৃত পেঁয়াজ কিন্তু ক্রেতারা কম কিনছেন। এর কারণ হিসাবে ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজটা আনার পরে 2-4 দিনের মধ্যে সে পেঁয়াজে কিন্তু গাছ গজানোর যে একটা প্রবণতা, সেই গাছ গজানোর কারণে তারা পেঁয়াজ কম কিনছেন, তারা এটাও বলছেন। তবে আমদানিকারকরা বলছেন যে পেঁয়াজগুলো কিন্তু চাহিদা থাকায় তারা আমদানি কমিয়েছে। তাছাড়া কিন্তু আইপির একটা যে সমস্যা ছিল, আইপি সরকার ইতিমধ্যে কিন্তু খামার বাড়ি থেকে আইপি সরবরাহ তারা আইপি ইস্যু বন্ধ করেছে। তারপরে যতটুকু আইপি আছে সে তুলনায় পেঁয়াজ কিন্তু কম আমদানি হচ্ছে, এতটুকু বলা যেতে পারে। তবে আমদানিকারকরা বলছেন তাছাড়া কিন্তু এই মুহূর্তে যে বর্তমানে জানুয়ারি ফেব্রুয়ারি এই 2টা মাস কিন্তু দেশি যে পেঁয়াজের মুড়ি কাটা পেঁয়াজ সেই পেঁয়াজগুলো পর্যাপ্ত বাজারে আসে, বর্তমানে আসতে শুরু করেছে। পাতা পেঁয়াজ যেটা পাতা পেঁয়াজ কিন্তু 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে, মুড়ি কাটা পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে 40 টাকা। তো বাজারের আমি আড়তদারদের সঙ্গে কথা বলে জানেছি যে তারা বলছেন যে বর্তমানে বিভিন্ন জায়গায় যে পেঁয়াজের যে আড়তগুলো রয়েছে, পেঁয়াজের যেখানে বিক্রি সেখানে পর্যাপ্ত পেঁয়াজ আসছে, পেঁয়াজের সরবরাহ প্রতিদিনই বাড়ছে। তবে এইভাবে যদি সরবরাহ বৃদ্ধি পায় সেক্ষেত্রে মুড়ি কাটা পেঁয়াজের দাম কিন্তু আরো কমে আসবে, এতটুকু তারা ব্যবসায়ীরা বলছেন। হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজের আমদানি, বাজারে পেঁয়াজ নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর থেকে। এবার জানাবো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির লেনদেনের খবর। সরাসরি যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি গতকালকে মিশ্র প্রবণতায় লেনদেন হলেও আজকে সকাল থেকে 1 ঘন্টা 18 মিনিটের মতো লেনদেন হয়েছে। মিশ্র প্রবণতা বাদ দিয়ে বরঞ্চ ঊর্ধ্বমুখী প্রবণতায় আজকের লেনদেন চলছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি প্রধান সূচক, সরিয়া সূচক এবং ডিএসসি 30তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী প্রবণতা। ডিএসসি এক্স 29.40 পয়েন্ট বেড়ে 4,971 পয়েন্টে অবস্থান করছে। আর সরিয়া সূচকের ক্ষেত্রে একই ধরনের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, 3.92 পয়েন্ট বেড়ে ডিএসসি সরিয়া সূচক অবস্থান করছে 1001.83 পয়েন্ট। এবং একই ক্ষেত্রে আমরা বাছাইকৃত সূচকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আসলে সূচক বাড়ছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটি আমরা এই যে ঊর্ধ্বমুখী প্রবণতা এখন পর্যন্ত লেনদেন চলছে। আর সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে আসলে ইন্স্যুরেন্স খাতে। তো এই ছিল আমার কাছে ডিএসসির সবশেষ পরিস্থিতি। দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। Today I feel
excited. Academics, the highest level to get together. In that, important that this is Dhaka. Hope you will have a chance to, in the past few months, that will clarify what this university education is all about, or education, as a whole is all about. I'm here, my colleagues are here, because something happened in Dhaka. Otherwise, there's no reason for me to be here, for my colleagues to be here. And I thought that will be the core of the subject to be discussed in this session, in this gathering. Who are these young people that we are dealing with? They have their own mind. They stood up and raised their voice and brought down the ugliest fascist regime you could ever think of, given their lives. It would be a missed opportunity if you don't spend some time on understanding what they did a few months back on this very city. What was their expectation? What was their aspirations? Why did they stood up in front of guns and gave their lives, knowingly it will happen? And one school student actually wrote a letter to the mother. Mom, forgive me. Dad, forgive me. I'm going to the street, joining my friends. You tried to stop me with a high school kid. You tried to stop me, but I thought again and again. I'm not a coward. My friends are on the street, they are giving their lives. I cannot hide here sitting and hearing about that. So I'm leaving, forgive me for that. If I don't come back, please forgive me. So it was not sudden outburst. It's very pre-planned things. I wish you will have some occasion to see the videos of the things that happened in the city of Dhaka. These are not new. It happened in Sri Lanka. It just happened in Nepal. It happened in a big way in Dhaka. So what does education mean? What this university means? What the role of the teachers are all about? So they are the ones standing in front of the students trying to calm them down. Didn't listen. Gave their lives and made it happen. Now it's election time. The election is coming up on 12th of February. The uprising tore apart everything. They created their own charter, July Charter, to undo everything that we are stuck up with. So there will be a referendum to adopt what the future constitution of Bangladesh should be like. Because they felt the root of all the trouble is the constitution. We can't go along with that institution. We didn't teach them in the classroom all those things. They were not taking courses on that. So where are we?
in the university. Who are we talking to? Today, they have formed their own political party. And very soon, on the 13th of February, they will be on the ballots. I'm sure some of them will get elected. They were in our classroom the other day. প্রধান উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১১তম দিন আজ। সকালবেলা মেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। মেলার ১১তম দিনে এসেও এখনও ক্রেতা দর্শনার্থীর সংখ্যা একেবারেই হাতে গোনা। ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বেশি থাকলেও কর্মদিবসগুলোতে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা থাকে একেবারে হাতে গোনা, যে কারণে দোকানিদের মধ্যে একটা হতাশা রয়েছে। তার মধ্যে যারা মেলায় আসছেন তাদের বক্তব্য হচ্ছে মেলা ঢাকা শহর থেকে অনেকটা দূরে হওয়ার কারণে তাদের আসতে অসুবিধার একটা ব্যাপার বলছেন। আবার অনেকে অভিযোগ করছেন মেলাতে পণ্যদ্রব্যের দাম অনেক বেশি হওয়ায় তারা আসছেন না, বা এখানে আসলেও অনেকেই কেনার মতো পরিস্থিতি পাচ্ছেন না, সেটি একটি ব্যাপার কারণ রয়েছে। অন্যদিকে মেলার যে আন্তর্জাতিকীকরণের যে বিষয়টি আছে সেটিও হচ্ছে অনেকটা প্রশ্নবিদ্ধ। এখানে আন্তর্জাতিক মেলা বলা হলেও আন্তর্জাতিক মানের সেই রকম কোনো ব্যাপার ক্রেতা দর্শনার্থীরা খুঁজে পাচ্ছেন না, সেজন্য অনেকেই আগ্রহ পাচ্ছেন না। এই কারণেই আসলে এই ব্যাপারগুলো আসলে সমাধান করার জন্য বিক্রেতারা বা স্টল মালিকরা বলছেন, কিন্তু এখানকার যে পণ্যগুলো আছে সেগুলো বেশিরভাগই স্থানীয়ভাবে উৎপাদিত এবং আন্তর্জাতিক বলা হলেও আন্তর্জাতিক মানের সেই পণ্য এখনও মেলাতে সেভাবে দেখা যায়নি। এবং বিদেশি যে স্টলগুলো রয়েছে সেগুলোতেও অনেক ক্ষেত্রেই দেখা যায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করা হচ্ছে। এটি ক্রেতাদের দৃষ্টিতে এসেছে, যে কারণে হচ্ছে তাদের মধ্যে আগ্রহ কম। আর ক্রেতা দর্শনার্থীর সংখ্যা বাড়ানোর জন্য মেলাতে আরও কিছু সুবিধা যোগ করা অথবা বিনোদনের ব্যবস্থা করা এবং ক্রেতা দর্শনার্থীদের বসার ব্যাপারটি আছে, যে মেলাতে বসার সেই ব্যবস্থাটি পর্যাপ্ত নাই, যে কারণে হচ্ছে অনেকেই মেলাতে আসলেও ঠিকঠাক তারা হচ্ছে এখানে মেলা উপভোগ করতে পারছেন না, যেই অভিযোগটি আমরা গত কয়েকদিনে পেয়েছি। এই ছিল ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাণিজ্য মেলা থেকে। বাংলাদেশ এখনও সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা করতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সকালে সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে স্বীকৃতি দিতে রাজধানীর এক হোটেলে আয়োজিত উত্তর পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপে এ মন্তব্য করেন তিনি। বিডা আয়োজিত সংলাপে জাপান, মালদ্বীপ সহ ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র সিটসহ প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, টেকসই সমুদ্র অর্থনীতির মাধ্যমে জীববৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করা সম্ভব। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় টেকসই সমুদ্র শাসনে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। রংপুর অঞ্চলে পানির চেয়ে কম দামে মিলছে আলু। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষক ও হিমাগার মালিকরা। সংশ্লিষ্টদের যুক্তি, উৎপাদন বেশি হওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। গেল মৌসুমে আলুতে ব্যাপক লোকসানের পর এবার আগাম আলু চাষে আশায় বুক বেঁধেছিল চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় সেই আলু নিয়েও কৃষকদের মাঝে এখন রাজ্যের হতাশা। 30 থেকে 35 হাজার টাকা খরচ হয়ে গেছে এই পুরো জমিটা।
অত টাকায় তো আমাদের হবে না। গত মৌসুমের শুরুতে বিভাগের 116টি হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছিল 11,10,000 মেট্রিক টন। মৌসুমের শেষে ডিসেম্বর মাসেও যার মজুত ছিল প্রায় 2 লাখ মেট্রিক টন। কৃষকরা হিমাগার থেকে আলু বের না করায় বাধ্য হয়ে 2 থেকে 3 টাকা কেজিতে বিক্রি করছেন মালিকরা। এতে আমরা কোল্ড স্টোরেজে ক্ষতি হয়েছে এবং পাশাপাশি যারা আলু গ্রাহক তারা তো 100% ক্ষতি। কৃষি বিপণন অধিদপ্তর বলছে চাহিদার থেকে উৎপাদন বেশি হওয়ায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। নতুন এবং পুরাতন আলু মিলে আমার যে সাপ্লাইটা বেশি হওয়ার কারণে মার্কেটে একটু প্রাইস ফল করছে। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে 1,06,000 হেক্টর জমিতে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20,25,000 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ইরানে চলমান অস্থিরতা ঘিরে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, বাড়ছে গ্যাসোলিনের দামও। চাহিদা কমার পূর্বাভাসে দাম কমতির দিকে প্রাকৃতিক গ্যাস। ইরান ঘিরে উদ্বেগ বাড়ায় ও ভেনেজুয়েলা থেকে সরবরাহ বাড়তে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 0.4% বেড়ে দাঁড়িয়েছে $64.15। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 5.62% আর মাস ব্যবধানে বেড়েছে 5.86%। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 0.5% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $59.78, যা গেল 8 ডিসেম্বরের পর সর্বোচ্চ। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 4.59% আর মাস ব্যবধানে বেড়েছে 5.16%। ভেনেজুয়েলা থেকে সরবরাহ বাড়ার কারণে কিছুটা বাড়ছে গ্যাসোলিনের দাম। প্রতি গ্যালনের দাম $1.80, তবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে 6.73% আর মাস ব্যবধানে বেড়েছে 4.53%। চাহিদা কমার পূর্বাভাসে বিশ্ববাজারে কমছে প্রাকৃতিক গ্যাসের দাম। মঙ্গলবার প্রতি MMBTU এর দাম 1.99% কমে দাঁড়িয়েছে $3.34। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 0.21% আর মাস ব্যবধানে দাম কমেছে 16.67%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এদিকে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকা দেশগুলোর সব ধরনের বাণিজ্যে 25% শুল্ক আরোপ করা হবে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। হোয়াইট হাউস বলছে, তেহরানের উপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও ভারতের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তেহরানের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যাংকে বাড়ছে আমানত, বিনিয়োগের জায়গা না থাকায় বেশি সুদে আকৃষ্ট হচ্ছে মানুষ। অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত, শঙ্কা বিশ্লেষকদের। স্বর্ণের দামের নতুন রেকর্ড, বিশ্ববাজারে প্রতি আউন্স ছাড়িয়েছে $4,600। দেশে প্রতি ভরি বিক্রি হচ্ছে সর্বোচ্চ $2,32,000 টাকায়। এবং রংপুরে পানির দরে মিলছে আলো, পুরানোগুলো বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা কেজিতে। ব্যাপক লোকসানের মুখে কৃষক ও হিমাগার মালিক। ফলন বেশি হওয়ারে এমন পরিস্থিতি, যুক্তি সংশ্লিষ্টদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদে সঙ্গে থাকবেন ইমদাদুল হক। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।